প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পিআর গণভোট নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলছেন নেতারা। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির। সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। হেফাজতে থাকা সেনা কর্তারা কাল ট্রাইব্যুনালে হাজির না হলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জানালো প্রসিকিউশন। পদমর্যাদা দেখে সুযোগ সুবিধা নির্ধারণ হবে না। ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক উপদেষ্টার সব তথ্য সঠিক নয়, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক 6 সংগঠনের সব দাবি মানা সম্ভব নয়। আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15%। অর্ধেক পাবে নভেম্বর থেকে, বাকিটা আগামী জুলাইয়ে ক্লাসে ফেরার ঘোষণা। এবং ত্রিভুজ প্রেমের জেরে জবির ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যা। 26 সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা। দায় স্বীকার করে মাহির বর্ষা সহ 3 আসামির জবানবন্দি। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইরা রাত্রি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করছেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় 6টায় যমুনায় প্রবেশ করা প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের নানা বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সবশেষ খবর জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বৈঠক শেষ হয়েছে কিনা এবং বৈঠকে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে জানতে পেরেছেন কিনা, এবং বিএনপি নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা বৈঠক নিয়ে? রাত্রি প্রায় ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলছে। যখন ঘড়ির কাঁটায় 5:55 তখন 4:55 তখন মূলত এই বৈঠকটি শুরু হয়। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে 3 সদস্যের একটি দল এখানে প্রবেশ করেছেন এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সেখানে ছিলেন। আজকে যে বৈঠকটি সেটি একটি আকস্মিক বৈঠক, কারণ কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য বিএনপির তরফ থেকে সময় চাওয়া হয়েছিল এবং আজকে যেটি জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এবং আজকে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবার কথা রয়েছে সেটি নিয়ে কিন্তু বিএনপি এখনো বারবার তাদের শঙ্কার কথা জানিয়ে আসছে। তারা নানামুখী বলছেন যে বিশেষ করে আজকেও যদি নেতাদের বক্তব্যে আমরা একটু লক্ষ্য রাখি সেখানে কিন্তু বলছে যে পিআর সহ নানা দাবি, এবং আমরা দেখছি যে তারা বলছেন যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো সেগুলো সক্রিয় হচ্ছে এবং এই যে ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে সেটি পেছানোর একটি ষড়যন্ত্র চলছে। সেই বিষয়টি সবচেয়ে বেশি এখানে যে আলোচনার বিষয়বস্তু সেটি এখানে প্রাধান্য পাবে। এছাড়া সাম্প্রতিক সময়ে যে একটু রাজনৈতিক বিশৃঙ্খলা দলগুলোর মধ্যে একটু অনৈক্যের সৃষ্টি সেটা কিন্তু আমরা গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি একটি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানেও তিনি সেই অনৈক্যের কথা বলেছেন। সেই বিষয়গুলোর সাথে যে রাজনৈতিক অনৈক্যের বিষয়গুলো এখানে উঠে আসবে এবং রাজনৈতিক যে বিশৃঙ্খলা সেটির বিষয়ে এই যে আজকে যে আলোচনা এখনো হচ্ছে ঘন্টা ধরে সেটি এখানে প্রাধান্য পাবে। এবং এছাড়া প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে, কারণ বিএনপি কিন্তু এর আগে সব সময় 5 আগস্ট পরবর্তী সময় দাবি করে আসছিল যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফেসিবাদী যে শক্তি এবং ফেসিবাদের দোষরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানানভাবে কলকাঠি নাড়ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেটি যাতে নির্বিঘ্ন না হতে পারে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশি বিদেশি চক্রান্ত চলছে এই প্রশাসনের মধ্য দিয়ে, সেটি যেন ঢেলে সাজানো হয় বা তার বিরুদ্ধে যেন ব্যবস্থা
ব্যবস্থা নেওয়া হয় সেটিও মূলত এই আলোচনায় স্থান পাবে এবং সেই বিষয় নিয়ে আজকে মূলত এই 3টি বিষয় নিয়েই আলোচনা করার কথা রয়েছে এবং আলোচনা নেতারা করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো নেতারা বের হবেন এবং তখন গণমাধ্যমে যখন কথা বলবেন তখন আমরা আসলে আরও স্পষ্টভাবে জানাতে পারবো মূলত তারা কী কী বিষয় নিয়ে কথা বলেছে এবং প্রধান উপদেষ্টা তাদেরকে কী বলেছেন। এই ছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সবশেষ রাত্রি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যমুনা থেকে যুক্ত ছিলেন জাওদ মাহমুদ। এদিকে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি নেতারা। এবারে জানাবো সে খবর। নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে অর্থনীতিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বিগত সময়ে বিএনপি অর্থনীতিকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল বলেও দাবি করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যথাসময়েই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপি জামায়াত সহ 25টি দল জুলাই সনদ স্বাক্ষর করলেও পিআর গণভোট প্রশ্নে অনৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনা সব ষড়যন্ত্রের মূল হোতা। খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই, তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার হতে হবে আগে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন। এদিকে এদিনের অপর একটি সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, অথচ বিএনপি বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিল। ইকোনমি উইল নট ফাংশন, কোনো ইকোনমি ইনক্রিজমেন্ট, কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা সেটা আসে। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ আ মাস্ট এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স, নট ফর অটোনমি। একই দিনে বাংলাদেশের সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দলের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির বৈঠক হয়েছে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। গঠন করা হচ্ছে একটি সেন্ট্রাল সেল। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে কর্মশালায় অংশ নিয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এআইয়ের রোধে সুনির্দিষ্ট করণীয় ঠিক করতে যাচ্ছে কমিশন। এর আগে এআইয়ের অপব্যবহার ঠেকাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এটি নিয়ে নির্দেশনা দেয় ইসি। মঙ্গলবার সিইসির সভাপতিত্বে
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য এআই এর অপব্যবহার প্রতিরোধে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। পার্বত্য ও দুর্গম এলাকার দিকে বাড়তি নজরদারির কথা জানান তিনি। নির্বাচনের আগের রাতেও এআই এর মাধ্যমে অপপ্রচার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিএসি। এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা নিরসনে ইসির কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করা হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিকেলে ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। তিনি জানান, অভিযুক্তদের জামিন বা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ট্রাইব্যুনাল দেবেন। মঙ্গলবার শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গণমাধ্যমকে একথা জানায় প্রসিকিউশন। গুমের মামলা নিয়ে প্রসিকিউশন কোনো চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান, আইন আসামির কোনো পদমর্যাদা দেখে তার সুযোগ সুবিধা নির্ধারণ করে না। আইন অনুযায়ী যাকে যতটুকু সুযোগ দেয়া যায় ততটুকুই দেয়া হবে। এর আগে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। এ সময় তিনি দাবি করেন, জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জড়িত নয়। কোনো গোষ্ঠীর দায় শেখ হাসিনা নেবেন না বলেও উল্লেখ করেন তিনি। আগামীকাল তৃতীয় দিনের যুক্তিতর্কের সময় নির্ধারণ করা হয়েছে। এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন। একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত আপিল শুনানির প্রথম দিন শেষে কথা জানিয়েছেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২০১১ সালে আওয়ামী সরকারের আমলে তৎকালীন প্রধান বিচারপতি একেএম খায়রুল হকের নেতৃত্বে বিতর্কিত রায়ে বিলুপ্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ ১৯৯৬ সালে আওয়ামী লীগের অপ্রতিরোধ্য দাবির মুখেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিকে সে সময় আওয়ামী লীগের ক্ষমতাকে স্থায়ীকরণের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু কোনো বাধাই এই ব্যবস্থার বাতিল আটকাতে পারেনি, যার ধারাবাহিকতায় ২০১৪, ১৮ ও ২৪ সালে ৩টি বিতর্কিত নির্বাচন করে শেখ হাসিনা সরকার। তবে ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগ মিলিয়ে মোট ৪টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে যায়। তারই প্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী জানান, প্রধান বিচারপতি খায়রুলের নেতৃত্বে একটি ভুল সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। এ বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন 4 জন, আরো 3 জন, মোট 4 জন বিচারপতি, তারা আমি যেমনটা বলছিলাম যে
ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা আছে। তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন, জাস্টিস সোহাব মিয়া, জাস্টিস ইমান আলী, ওনারা খণ্ডন করেছেন। ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন, যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করা হয় বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা, এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন। বুধবার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন তাদেরকে চিহ্নিত দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এটাই ছিল প্রধান মূল কথা। না, আমরা যা বলার বলে এসেছি। আমরা সব আমাদের কথা আপনাদেরকে বললাম, এটাই আমাদের মূল কথা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে। ভারতের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে দুই ধরনের তথ্য দিচ্ছেন দুই উপদেষ্টা। গেল রোববার ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে যে 10 চুক্তি বাতিলের কথা বলেছিলেন তার অনেকগুলোই বাস্তবে নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান এর মধ্যে শুধুমাত্র ভারত থেকে টাগবোট নামের সামরিক সরঞ্জাম কেনার চুক্তিটি বাতিল করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামের এই ফেসবুক পেজে যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ সরকার গৃহীত বিভিন্ন অগ্রগতি প্রচার করতে দেখা যায়। হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা 10 চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন, এই শিরোনামে প্রচারিত চুক্তির এই তালিকাটি গেল 19 অক্টোবর রাত 12:15টায় প্রকাশিত। এখানে দেখা যায় ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প থেকে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRAC এর সঙ্গে টাগবোট কেনা চুক্তি সহ 14টি চুক্তির তালিকা প্রকাশ করে চিহ্নিত করা হয়। এখান থেকে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার আলোচিত ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান এর মধ্যে শুধুমাত্র সামরিক সরঞ্জাম টাগবোট কেনার চুক্তিটি বাতিল করা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে জানান এর কিছু বাস্তবেই নেই এবং কিছু অন্য নামে আছে যা বাতিল করা হয়নি।
সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডিয়ানের সাথে, গার্ডিয়ান শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি, কিন্তু অনেক পুরনো, অনেকদিন আগে করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে রুটিন কূটনৈতিক বৈঠক, কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সফর এবং ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে প্রশ্নের জবাব দেন। এই ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই। কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে, সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিবৃতি সরকারের কাছে পৌঁছেছে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, মানবাধিকার সংগঠনের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে, সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এখন সবার দৃষ্টিভঙ্গিও এক না, প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকেন এবং সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখি। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাশিয়া ও ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে কাউকে অনুমতি দেয় না বাংলাদেশ সরকার। বাংলাদেশি কোনো নাগরিককে জোরপূর্বক যুদ্ধ করালে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে বলেন উপদেষ্টা। বিষয়টি আমার নজরে আসে এবং আমার প্রসঙ্গ হচ্ছে সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আজহার লিমন, এখন, ঢাকা। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, তবে সংকট বিবেচনায় তা 2 ধাপে বাস্তবায়ন করতে চায় সরকার। এর মধ্যে 1 নভেম্বর থেকে বাড়বে 7.5%, বাকিটা যুক্ত হবে আগামী অর্থবছর থেকে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে আন্দোলনের কারণে শিক্ষকদের পাঠদানের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথাও জানান তারা। বাকিটা জানাচ্ছেন আসিফ ইকবাল খান। দীর্ঘ অপেক্ষার অবসান, রাজপথ ছেড়ে এবার ক্লাসে ফেরার পালা, আর তাই বাড়ির পথে আন্দোলনরত শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে গেল 10 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন করে আসছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে রাজপথের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতও হয়েছেন অনেকে। অবশেষে এলো সুখবর, সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠকে এলো 2 ধাপে 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। আগামী 1 নভেম্বর থেকে 7.5% এবং 2026 সালের জুলাই থেকে কার্যকর করা হবে বাকি 7.5% বাড়ি ভাড়া। সচিবালয় সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম, এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব। এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে দ্রুতই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। যে পরিমাণ দাবি সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে, এতে আমরাও সন্তুষ্ট আছি। যেহেতু আমাদের আলোচনা ফলশ্রুতি হয়েছে এবং আমাদের প্রত্যাশা সম্পূর্ণটা না হলে
অধিকাংশ ক্ষেত্রেই আমরা শিক্ষকরা সন্তুষ্ট, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব। কর্মবিরতিতে আমরা যেহেতু গিয়েছি সেহেতু অবশ্যই প্রত্যেকটা টিচার আমরা জানি কিভাবে আমরা আমাদের বাচ্চাদের পড়াটাকে কভার করে নিব, এটা আমাদের দায়িত্ব। সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি পুষিয়ে নেবেন তারা। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গরু খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করায় এ সময় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান শিক্ষক নেতারা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বর্ষার পরিকল্পনায় মাহির হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদকে। তদন্ত কর্মকর্তারা মাহির ও বর্ষাকে মুখোমুখি বসিয়ে জেরার পর একথা স্বীকার করে দুইজন। হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় 26শে সেপ্টেম্বর। 3 আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিস্তারিত মোহাম্মদ রাশিদুল ইসলামের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। 19 অক্টোবর সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ মেলে পুরান ঢাকার একটি বাড়ির সিঁড়িতে। খবর পেয়ে ছুটে যায় সবাই। এই বাড়িতেই বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন জুবায়েদ। সেদিনও টিউশনিতে যান তিনি। এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় 2 যুবক দৌড়ে পালাচ্ছে ঘটনাস্থল থেকে। জুবায়েদের সাথে ছাত্রী বর্ষার একটি ফোন রেকর্ড পায় পুলিশ। সেখানে বর্ষা জানতে চাচ্ছে জুবায়েদ কোথায় আছে, টিউশনি করাতে আসতে কতক্ষণ লাগবে। তদন্তের শুরুটা এখান থেকেই। পরিচয় শনাক্ত হয় বর্ষার প্রথম প্রেমিক মাহিরের। পুলিশ প্রাথমিকভাবে আটক করে বর্ষা, মাহির ও আয়লানকে। পরে এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। জানায়, ত্রিভুজ প্রেমের বলি হয়েছে জবি ছাত্রদল নেতা জুবায়েদ। মাহিরের সুইচ গিয়ারের আঘাতে মারা যায় জুবায়েদ। মাহিরের সাথে ছিল আয়লান। মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী। তবে ঘটনার মূল পরিকল্পনা বর্ষা নিজেই করেছিলেন। জুবায়েদকে হত্যা করার জন্য মাহিরের সাথে হত্যার কৌশল আঁকেন বর্ষা। বর্ষা ও মাহিরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই তথ্য। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের, ঠিক আছে। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় বংশাল থানায় 3 জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। দায় স্বীকার করে নেয়, পরে আদালত তাদের জেল হাজতে পাঠায়। আরিফ হোসেন, এখন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাওয়ার শঙ্কা নেই। তবে কার্গোতে মালামাল জটের দায় বিমান বাংলাদেশ, কাস্টমস হাউস ও C&F এজেন্টদের বলে জানান তিনি। দাবি করেন, ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এর আগে বিমানবন্দরে আগুন সতর্কতায় যে 19টি চিঠি পেয়েছিল বেবিচক, তা স্বীকার করে চেয়ারম্যান বলেছেন, সেই চিঠি বেশিরভাগই ভুল ব্যাখ্যা থেকে দেয়া হয়েছে। নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারদের সঙ্গে বেবিচকের 1000 কোটি টাকার গ্যাপ রয়েছে, যার ফল এখনই সেখান থেকে কার্যক্রম শুরু করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। একই সাথে বলেন, এই আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মানদণ্ড নেমে যাওয়ার কোনো শঙ্কা নেই। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন।
আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনার জন্য 5টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিদ্যুৎ বিভাগ। বিকেলে বিদ্যুৎ ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানির পাশাপাশি কূপ খননের যে কাজ চলছে তা খুব অপ্রতুল। আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল, 60 থেকে 70 টাকার মধ্যে বিশ্ববাজারে এলএনজির দামের উপর ভিত্তি করে। তো এই দামে এনে কি বলে যে এলএনজি এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা। তো ওই জন্য সেটা তো করা যাবে না, কারণ আমরা তো বিদ্যুতের দামকে, আপনারা জানেন যে গত 1 বছরে আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই, গ্যাসের দাম বাড়াই নাই, শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে একটু সামান্য বাড়ানো হয়েছে। একযোগে প্রায় 68,000 দুর্ঘটনায় সড়কে ছড়েছে 1,15,000 প্রাণ। আহত হয়েছেন 1,65,000, জানিয়েছে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে 12 দফা সুপারিশ তুলে ধরা হয়। হোসেন জাহিদের প্রতিবেদন। স্বাধীনতার পরে দাতা সংস্থার পরামর্শে একের পর এক সড়ক উন্নয়ন ও সংস্কারের নামে বেহিসেবি লুটপাট, সড়কে বেপরোয়া চাঁদাবাজির নজির দেখা যায়। বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে একের পর এক নতুন সড়ক নির্মাণ করে 80% মানুষের যাতায়াত সড়ক নির্ভর হয়ে পড়ে। পাল্লা দিয়ে সড়ক দুর্ঘটনাও বেড়েছে 80%। এসব অভিযোগ উঠে আসে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে। তাদের হিসেবে 2014 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক যুগে দেশে প্রায় 68,000 সড়ক দুর্ঘটনায় প্রায় 1,16,000 নিহত এবং 1,65,000 আহত হয়েছেন। এই পরিসংখ্যানকে সড়কে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া হয়। বিআরটিএ ও ট্রাফিক বিভাগের নীতি ও কৌশল পরিবর্তন না হওয়ায় এহেন দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। ফলে সড়কে গণহত্যা বন্ধে, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। 2015 সালে যখন এই অটোটা সর্বপ্রথম ব্যাটারি সংযোজন হয়ে রাস্তায় নামছিল, তখনই বলছিলাম যে এই অটোর কারণে আমাদের একদিন বড় ধরনের খেসারত দিতে হবে, এখনই থামান। কিন্তু বিগত সরকার আমাদের বক্তব্য শোনেনি। সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে 12 দফা সুপারিশও দেওয়া হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। হারিয়ে যাওয়া নৌ ও রেলপথের সমন্বিত যাতায়াত নেটওয়ার্ক গড়ে তোলা, চাঁদাবাজি ও অনিয়ম দুর্নীতি, মালিক শ্রমিকদের দৌরাত্ম্য বন্ধে পরিবহন খাত আপাদ মস্তক সংস্কার সহ নানা সুপারিশ ঠাঁই পায় সেখানে। ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন দিয়ে রাস্তায় নামানোর উদ্যোগ নিলে 1 বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অচল হওয়ার শঙ্কার কথা জানায় সংগঠনটি। হোসেন জাহিদ, এখন ঢাকা। ট্রাম্পের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে হাঙ্গেরি যেতে পুতিনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বুলগেরিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক শুভেচ্ছা বার্তায় বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধে শান্তি অর্জন করতে সাহায্যের জন্য হলেও পুতিনকে নির্বিঘ্নে যেতে দেওয়া উচিত। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হলে রুশ প্রেসিডেন্টকে ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণের অনুমতি দেওয়া উচিত। তবে পুতিনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়েছে পোল্যান্ড। এমনকি আকাশসীমা ব্যবহারের চেষ্টা করলে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির হুমকিও দিয়েছে দেশটি। শেষ করবে এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, সরকারে দলীয় লোক থাকলে অপসারণের দাবি। নির্বাচন ঘিরে এর অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির, সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। হেফাজতে থাকা সেনাকর্তারা কাল ট্রাইব্যুনালে হাজির না হলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জানালো প্রসিকিউশন। পদমর্যাদা দেখে সুযোগ সুবিধা নির্ধারণ হবে না। ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক উপদেষ্টার সব তথ্য সঠিক নয়, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক 6 সংগঠনের সব দাবি মানা সম্ভব নয়।
আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15%। অর্ধেক পাবে নভেম্বর থেকে, বাকিটা আগামী জুলাইয়ে। কাল ক্লাসে ফেরার ঘোষণা। ত্রিভুজ প্রেমের জেরে জবির ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা। 26 সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা, দায় স্বীকার করে মাহি, বর্ষসহ 3 আসামির জবানবন্দি। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।